নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত খেয়া কবিতাটি নিয়ে আলোচনা করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি উল্লেখযোগ্য কবিতা হলো খেয়া। এই খেয়া কবিতাটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে আমরা অবশ্যই এই কবিতার যিনি স্রষ্টা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা জেনে নেব, কিছু তথ্য সংগ্রহ করব। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা কম বেশি জানো। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরাজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার পিতামহ। প্রথাগত পড়াশুনোয় রবীন্দ্রনাথের তেমন আগ্রহ ছিল না। তার সেই অনাগ্রহ চিত্ত লক্ষ্য করে তার পিতা যোগ্য শিক্ষকদের বাড়িতে এনে তাঁর পড়ার ব্যবস্থা করেছিলেন। ছেলেবেলাতেই তার কাব্যচর্চা শুরু হয়েছিল। তোমরা জানলে অবাক হবে, মাত্র 6-7 বছর বয়সে তার ভাগ্নে জ্যোতিপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের উৎসাহে তিনি প্রথম পদ্য লেখেন। মাত্র 6-7 বছর বয়সে। মাত্র 8 বছর বয়সে তার লেখা অভিলাষ কবিতাটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর আর ফিরে তাকাননি। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত। এরপর একে একে প্রভাত সঙ্গীত, করিকমল, মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, গীতাঞ্জলি, গীতিমাল্যর মতো অজস্র কাব্যগ্রন্থ তিনি বাংলা সাহিত্যের ঝুলিতে উপহার দিয়েছেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য প্রথম ভারতীয় হিসাবে, এমনকি প্রথম বাঙালি হিসাবে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। শুধু কাব্য কবিতা নয়, বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ইংরাজি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বাংলার রবি চিরতরে অস্তাচলে নিমজ্জিত হন। শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যের দরবারেও তিনি সমভাবে সমমর্যাদায় ভূষিত ছিলেন। তিনি বিশ্ব কবি উপাধি লাভ করেছিলেন, কবিগুরু নামে খ্যাত ছিলেন। প্রথাগত পড়াশুনো তিনি নিজেও পছন্দ করতেন না। সেই জন্য তিনি প্রকৃতির মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ব্যবস্থার উদ্দেশ্যে বোলপুরে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। পৃথিবীর ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ব্যক্তি যার লেখা দুটি গান ভারত ও বাংলাদেশ, এই দুই প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। কবি পরিচিতি অংশে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য জানার চেষ্টা করলাম। যদিও তাঁকে সংক্ষিপ্ত পরিসরে আবদ্ধ করা আমাদের পক্ষে অসম্ভব। এবার আমরা খেয়া কবিতাটির উৎস সম্পর্কে জানব। আমাদের পাঠ্য খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। এই কবিতাটি 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। প্রসঙ্গত বলে রাখি, খেয়া কবিতাটি একটি চতুর্দশপদী বা সনেট জাতীয় কবিতা। যদিও এই কবিতায় সনেটের বৈশিষ্ট্যগুলি কঠোরভাবে অনুসরণ করা হয়নি। এই কবিতায় সনেটের অন্যতম বৈশিষ্ট্য ষষ্ঠক ও অষ্টকের ভাগও নেই। তা সত্ত্বেও এটি একটি সনেট জাতীয় কবিতা। তাহলে আমরা জানলাম যে খেয়া কবিতাটির উৎস চৈতালি কাব্যগ্রন্থ এবং খেয়া কবিতাটি একটি
সনেট জাতীয় কবিতা। এবার আমরা খেয়া কবিতাটির রচনা প্রেক্ষাপট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কোন প্রসঙ্গে বা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই খেয়া কবিতাটি রচনা করেছেন। তোমাদের বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন জমিদার পুত্র ছিলেন। 1891 থেকে 1901 এই সময় পর্বে তখন তার বয়স 30 থেকে 40 হবে। এই সময় পিতার আদেশে বাংলাদেশের শিলাইদহ, শাহজাদপুর, পাতিসর এইসব এলাকাতে জমিদারি দেখাশোনার জন্য গিয়েছিলেন। একজন দরদি জমিদার, মূলত একজন কবি। স্বভাবতই জমিদারি দেখাশোনার ফাঁকে ফাঁকে তার মনের মণিকোঠায় কবি দৃষ্টি উঁকি মারবে, এটা প্রত্যাশিত। এই সময় পদ্মা নদী এবং তার শাখা নদীগুলি আত্রেয়ী, ধলেশ্বরী, নাগর নদী, এই সব নদীতে পদ্মা এবং চিত্রা নামে এই দুটি বোটে করে তিনি যখন ঘুরে বেড়াতেন এবং জমিদারি দেখাশুনো করতেন, তখনই তার মনের মণিকোঠায় নিজের কবিসত্তার প্রকাশ দিয়ে চৈতালি কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনা করেছিলেন। চৈতালি কাব্য যখন তিনি লিখছেন তখন তিনি নাগর নদীতে ছিলেন। নাগর একটি মন্থর স্রোতের নদী, অল্প তার পরিসর। সেই নদীর এক তীরে আছে একটি গ্রাম। সেখানে দরিদ্র লোকালয়, গোয়াল ঘর, বিচালি স্তূপ, আর অন্য তীরে বিস্তীর্ণ ফসল কাটা শস্যক্ষেত্র ধুধু করছে। কবি কোনো এক গ্রীষ্মকালে সেই নদীতে বোট বেঁধে কিছুটা সময় কাটিয়েছিলেন। দুঃসহ গরম, সেই গরমে তার মন বই পড়ার অবস্থায় ছিল না। তখন তিনি বোটের জানলা বন্ধ করে খড়খড়ি খুলে সেই ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দেখছেন, আর তার মনটা ক্যামেরা চোখ নিয়ে ছোট ছোট ছবি তুলে নিচ্ছে। সেই স্পষ্ট দেখা স্মৃতিকে নিরালঙ্কৃত ভাষায় তিনি চৈতালি কাব্যগ্রন্থে তুলে ধরেছেন, যার আভাস প্রকাশ আমরা খেয়া কবিতার প্রত্যেক পংক্তিতে পংক্তিতে পাই। আটপৌরে প্রকৃতির পটে যে জীবনকে তিনি সেদিন দেখেছিলেন, তার প্রেক্ষিতে আবহমান মহাজীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধির কাব্যিক দর্পণ হলো এই খেয়া কবিতা। খেয়া কবিতাটি পাঠের মধ্য দিয়ে আমরা দেখব সেই সামান্য ছবি, সেই সহজ সরল ছবি কিভাবে মূল জীবনাদর্শনে তিনি পৌঁছে দিয়েছেন। আমরা খেয়া কবিতাটি পাঠের মধ্য দিয়ে সেই ভাবসত্য, সেই চিরন্তন শাশ্বত সত্যটিকে উপলব্ধি করার চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতেই পারছ যে খেয়া কবিতার দুটি অর্থ আছে। একটি আমরা দেখব আক্ষরিক অর্থ, আরেকটি হলো খেয়া কবিতার অন্তর্নিহিত অর্থ, ব্যঞ্জনা অর্থ, যেটি কবি আবহমান কালের মহাজীবনের প্রকৃত স্বরূপকে তুলে ধরতে চেয়েছেন।